আসসালামু আলাইকুম। চ্যানেল পিএনএস এর এই গুরুত্বপূর্ণ পর্বে আপনাদেরকে স্বাগতম। বিভিন্ন মাধ্যমে আপনারা অবগত আছেন বাংলাদেশের ব্যাংক মার্জ সম্পর্কে। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, কোন ব্যাংকগুলো আর বাংলাদেশে থাকছে না। দ্বিতীয়ত, এই ব্যাংকগুলো না থাকার কারণে কাদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। তৃতীয়ত, মার্জ হওয়া ব্যাংকগুলোর পরিচালনায় কারা থাকবেন। সর্বোপরি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যাংকগুলো আর থাকছে না, ওই সকল ব্যাংকের গ্রাহকদের কি হবে, গ্রাহকদের জমানো টাকার দায়ভার কে নেবে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক মার্জের পুরো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখলে ব্যাংক মার্জ নিয়ে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যদি আমার ভিডিওগুলো দিয়ে আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেশের ব্যাংকিং খাতের ঋণ খেলাপি বৃদ্ধি এবং সুশাসনের ঘাটতি দীর্ঘদিনের। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 1.5 লাখ কোটি টাকারও বেশি, যা প্রতিনিয়ত বেড়েই চলছে। এতে তারল্য সংকটে রয়েছে বেশিরভাগ ব্যাংক। একই সাথে বিগত বছরগুলোতে নানা অনিয়ম ও জালিয়াতির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকগুলোর আর্থিক অবস্থানে। ঋণ খেলাপি কমিয়ে আনা ও সুশাসন নিশ্চিতে কতগুলো ব্যাংককে একীভূত করার সিদ্ধান্তে উপনীত হয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকিং কোম্পানি আইন 1991 ও কোম্পানি আইন 1994 অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তে উপনীত হয়। বর্তমানে বাংলাদেশে তফসিলি ব্যাংকের সংখ্যা 61টি। এদের মধ্যে দুর্বল ব্যাংকের সংখ্যা 11টি। যদি ব্যাংকগুলো একীভূত করা যায় তাহলে এই সংখ্যা দাঁড়াবে 50টিতে। দেখে নেওয়া যাক কোন ব্যাংকগুলো আর তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। গেল মার্চে ইসলামী ধারার এক্সিম ব্যাংকের সাথে একীভূত হয় চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংকটি। এ তালিকায় আরও যুক্ত হয় বেশ কয়েকটি ব্যাংক, যেমন সোনালী ব্যাংকের সাথে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক মার্জ হয় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে। বেশ কিছুদিন থেকে ঘাটতিতে থাকা ন্যাশনাল ব্যাংক যুক্ত হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে। রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকটি যুক্ত হয় বেসরকারি সিটি ব্যাংকের সাথে। সর্বশেষ ব্যাংক এশিয়ার সাথে একীভূত হওয়ার সিদ্ধান্তে উপনীত হয় ব্যাংক আলফালা। ব্যাংক পরিচালনায় কারা থাকবে এ বিষয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 4 এপ্রিল 2024 প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আপনারা ব্যাংক একত্রীকরণের সম্পূর্ণ ধারণা পাবেন। আপনাদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সার্কুলারটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এই সার্কুলার অনুযায়ী দুর্বল ব্যাংকের পরিচালকগণ নতুন প্রস্তাবিত ব্যাংকে 5 বছর যুক্ত হতে পারবেন না। এছাড়াও বিলুপ্ত হওয়া বেসরকারি ব্যাংকের এমডি ডিএমডিগণ নতুন ব্যাংকে নিয়োগ পাবেন না। তথ্যমতে বিলুপ্ত হওয়া দুর্বল ব্যাংকের খেলাপি ও লোকসানের দায় দেনা নিতে হবে সবল ব্যাংকটিকে। বিশেষ বিবেচনায় 5 বছর পর আবারও ফিরতে পারবে দুর্বল ব্যাংকের পরিচালকরা। বিলুপ্ত হওয়া ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা 3 বছর চাকরিতে বহাল থাকবে। পরবর্তীতে তাদের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সার্কুলার অনুযায়ী বিলুপ্ত হওয়া দুর্বল ব্যাংকের গ্রাহকদের ডিপোজিটের দায়ভার সবল ব্যাংকটিকেই নিতে হবে। এ ব্যাপারে সাহায্য করবে বাংলাদেশ ব্যাংক। তবে আশা করা যায় যে সকল ব্যাংক দায়িত্ব নিচ্ছে তারা যদি শক্তিশালী হয় এবং তাদের যদি ভালো গভর্নিং বডি থাকে তাহলে গ্রাহক পর্যায়ে কোনো সমস্যা হবে না। বাংলাদেশ ব্যাংক অবশ্যই গ্রাহকদের সিকিউরিটির বিষয়টি নিশ্চিত করবে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যদি ব্যাংক মার্জও হয় তাহলে গ্রাহকদের ডিপোজিটে কোনো সমস্যা হবে না, কারণ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুস্পষ্ট বিধান রয়েছে। একটি প্রশ্ন থেকেই যায়, ব্যাংক একত্রিত হবার পরে এটি কি নামে পরিচালিত হবে। অবশ্যই এ বিষয়েও বাংলাদেশ ব্যাংক সুস্পষ্ট ধারণা দিয়েছে। দুর্বল ব্যাংকের নাম বিলুপ্ত হবে, অর্থাৎ দুর্বল ব্যাংকটি যেটি মার্জ হয়েছে সেটি আর এই নামে থাকবে না। প্রস্তাবনার ভিত্তিতে মার্জ হওয়া ব্যাংকের নতুন নামকরণ হতে পারে। অবশ্য দায়িত্ব নেওয়া ব্যাংকটি চাইলে তাদের পুরনো নামই
তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে। এছাড়াও ব্যাংক মার্জ অথবা ব্যাংক অ্যাকুইজিশন নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া ডেসক্রিপশনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।